আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই বোন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। তো আপনারা জানেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কিন্তু খুব দ্রুত প্রকাশ হবে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে নিয়োগ কার্যক্রম এটা কিন্তু খুব দ্রুত সম্পন্ন হবে। কেননা আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ করে কিন্তু বদলি তারা শুরু করবে, এই জন্য কিন্তু তারা খুব দ্রুত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিবে। আর এবারে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বিগত যে গণবিজ্ঞপ্তিগুলো হয়েছে তার চাইতে কিন্তু এখানে কিছুটা পরিবর্তন আসতে পারে। অর্থাৎ ধরুন যে আপনার যে সনদ দেওয়া হয়েছিল এটা আগে মানে বিভিন্ন জেলা থেকে তাদের নিজ জেলা থেকে সংগ্রহ করতে হয়েছিল, অর্থাৎ এবার কিন্তু এই সনদ দেওয়ার সম্ভাবনা খুবই বেশি, অর্থাৎ এই সনদই দিবে। তো এখন এই কারণে এছাড়াও আরও কিন্তু যে বিষয়গুলো হচ্ছে, এখানে আরও বিভিন্ন বিষয় রয়েছে, যেটা মেধা তালিকা এটা কিন্তু ১ মাস প্রায় লেগেছিল ১৭তম, এটা কিন্তু আপনাদের জন্য খুব দ্রুত হবে। তো সর্বাত্ম নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, আপনাদের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যেহেতু সামনে চলে আসছে, এই জন্য এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবেদন এবং চয়েস লিস্টের বিষয়ে কিছু বিষয় আমি আলোচনা করব, এরপরে ধারাবাহিকভাবে আরও বাকি বিষয়গুলো আলোচনা করবো ইনশাল্লাহ। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক আবেদনের বিষয়ে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে এবং চয়েস লিস্টের ক্ষেত্রে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো আপনাদের যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এটা কিন্তু প্রকাশের সম্ভাব্য তারিখ হচ্ছে আপনার জুনের ৩য় সপ্তাহ এবং আবেদন করতে পারবেন ৪র্থ সপ্তাহ। এই যে ৩য় এবং ৪র্থ সপ্তাহে যে আবেদন গণবিজ্ঞপ্তি হলে আবেদন করতে পারবেন, এই ৩য় সপ্তাহের মাথায় কিন্তু আপনাদের মেধা তালিকা আপনারা দেখতে মানে মেধা তালিকা করা হবে, জাতীয় মেধা তালিকা প্রণয়ন করা হবে এবং এই মেধা তালিকা হলে কিন্তু আপনারা আপনাদের লিখিত বিষয়ে কতটুকু নাম্বার পেয়েছেন এটা কিন্তু একটা ধারণা পাবেন, ঠিক আছে। অর্থাৎ এটা কিন্তু মোটামুটি ২০ হয়ে থাকে। আর সনদ যখন ই সনদ পাবেন, এই সনদটাও কিন্তু আপনারা জুনের ৩য় সপ্তাহের মধ্যেই পাবেন ইনশাল্লাহ। আর এই সনদ পেলে কিন্তু আপনারা সচক্ষে আপনার প্রাপ্ত নাম্বার দেখতে পাবেন। তো আমি আগে থেকে বলে আসছি যে 18তমরা হচ্ছে ভাগ্যবান। তো 18তমদের মধ্যে কিন্তু সবচাইতে বেশি সংখ্যক প্রার্থীর চাকরি হবে ইনশাল্লাহ। আসলে এখানে প্রায় 60,000 প্লাস পাস করানো হয়েছে, তো আসলে এই সবার চাকরি হবে কি না এই বিষয় নিয়ে আলোচনা করবো পরবর্তী ইনশাল্লাহ। তো যাই হোক, সম্মত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, আপনাদের জন্য প্রথম যে পরামর্শ সেটা হচ্ছে ১ নাম্বার যে পরামর্শ সেটা হলো যে আপনাদের আবেদন যখন শুরু হবে, আবেদন শুরু হলে কিন্তু প্রথমে ২-৩ দিন এবং একদম শেষের ২-৩ দিন এই সময় আবেদন করা থেকে বিরত থাকবেন। কেননা এই সময় সফটওয়্যারের প্রবলেমের কারণে আপনার আবেদনগুলো এলোমেলো হয়ে যাইতে পারে, অথবা আপনি শেষ সময় পর্যন্ত যদি অপেক্ষা করেন তাহলে কিন্তু আপনি হয়তো অনেক সময় দেখেন যে আবেদন করতেই পারবেন। তাহলে এত কষ্ট করে পরীক্ষা দিলেন, সনদ অর্জন করলেন, আর যদি পরীক্ষা দিতে না পারেন তাহলে এটা কিন্তু খুবই কষ্টকর আমি মনে করি। তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, আপনাদের জন্য এখানে আমার পরামর্শ হলো যে অবশ্যই কিন্তু আপনাদের প্রথমে ২-৩ দিন এবং শেষের 2-3 দিন থেকে বিরতি থেকে মাঝখানে যে সময়গুলো থাকে এই সময় কিন্তু আবেদন করবেন, কোনো শেষ সময় পর্যন্ত কখনো অপেক্ষা করবেন না। দ্বিতীয়ত হচ্ছে কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে অবশ্যই আপনি আবেদন করে নেবেন, কারণ আপনি যদি কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে আবেদন করে না নেন, বিগত কিন্তু এরকম অনেকের হয়েছিল যে বিভিন্ন ধরনের ভুল করার কারণে তারা অর্ডারগুলো সাজাতে পারে না, সাজানোর পরে কিন্তু আবার রি-অর্ডার করতে হয়, সেটা না করেই কিন্তু সাবমিট করে দিয়েছে। তো একবার যদি আপনার সাবমিট হয়েছে আর কিন্তু ফিরে নিয়ে আসার কোনো উপায় নাই। তো এই জন্য আপনার অবশ্যই দক্ষ লোকের কাছ থেকে আবেদন করে নেবেন, কখনো অদক্ষ লোকের কাছ থেকে আবেদন করে নেবেন না। এরপর হচ্ছে শূন্য পদের তুলনায় প্রার্থী কম, শূন্য পদের তুলনায় প্রার্থী কিন্তু কম আছে, অর্থাৎ শূন্যপদ থাকতে পারে কত, শূন্যপদ কিন্তু থাকবে আপনার ১ লাখ প্লাস, ১ লাখ প্লাস হয়ে যাচ্ছে, ১ লাখ কোথাও ১,১১,০০০ বা ৯ লাখ বা সরি হচ্ছে ৯,০০০, ১,০৯,০০০ বা যা হোক, আমি মনে করি যে ১ লাখ প্লাস যেহেতু শূন্যপদ যদি থাকে তাহলে এখানে কিন্তু আপনার প্রার্থী আছে 18তম মধ্যে ৬০,০০০, এর মধ্যে অনেকে চাকরি করবে না, অনেকে ভালো অন্যান্য কোথাও চাকরি করে, এরকম কিন্তু হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে অবশ্যই কি করবেন, আপনার কাছের প্রতিষ্ঠানে সবসময় আবেদন দেওয়ার চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় মাথায় রাখবেন, এখানে আরেকটা বিষয় আপনি মাথায় রাখবেন যে প্রতিষ্ঠান আপনি কাছের যে প্রতিষ্ঠানে আবেদন করবেন সেই প্রতিষ্ঠানে আপনার কাম্য সংকট শিক্ষার্থী আছে কিনা এটা কিন্তু আপনাকে অবশ্যই দেখে নিতে হবে। যদি এইটা আপনি না দেখেন তাহলে কিন্তু শুধু কাছাকাছি প্রতিষ্ঠান হলেই হবে না, অর্থাৎ কাছাকাছি চাইতে কাম্য সংখ্যক শিক্ষার্থী যদি না থাকে তাহলে দূরের প্রতিষ্ঠান হয় ভালো, এটা আপনাকে মনে রাখতে হবে।
এরপর হচ্ছে আপনি কিন্তু সর্বোচ্চ 40টা পদে আবেদন করতে পারবেন। কয়টা পদ বলেন তো? 40টা পদে। 40টা প্রতিষ্ঠান কিন্তু এখানে বলা হয় নাই। তাই এখানে কিন্তু একটা প্রতিষ্ঠানে যদি ধরেন 2টা শূন্যপদ আছে তাহলে কিন্তু আপনি 2টাতে আবেদন করতে পারবেন। তো এই কারণে যে কোনো কোনো প্রতিষ্ঠানে 2টা থাকতে পারে, ধরুন প্রভাষক কিন্তু 6 জন লাগে, আবার হচ্ছে সহকারী মুরব্বী 4 জন লাগে। তো এই পদগুলোতে যদি 2টা 3টা এরকম শূন্যপদ থাকে তাহলে যদি প্রতিষ্ঠান ভালো হয়ে থাকে, আপনি যদি সেখানে চাকরি করতে চান তাহলে আপনি 2টা 3টাতেই শূন্যপদে আপনি আবেদন করতে পারবেন। তো আপনার কিন্তু অনেকে আছে 40টা প্রতিষ্ঠান ভাবেন, কিন্তু আসলে এখানে প্রতিষ্ঠান না, এখানে 40টা পদ কিন্তু কাউন্ট করা হয়। এরপর হচ্ছে যে আপনার একই প্রতিষ্ঠানে একই পদে যদি 2টা 3টা শূন্যপদ থাকে, এখানে বিষয়টা হচ্ছে যে ধরুন আপনি একটাতে আবেদন করলেন, প্রথমটাতে, কিন্তু প্রথমটাতে যদি আপনি শুধু আপনাকে বিবেচনা করা হবে শুধুমাত্র ওই প্রথম পদে যে আবেদন করেছেন এটার জন্য, আর বাকি যারা 2টা ছিল সেটাতে আবেদন করেন না, তাহলে কিন্তু আপনাকে ওই 2টাতে আপনাকে প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে না। আর এই কারণে কিন্তু ওই যে বাকি 2টা আছে ওই 2টাতে আপনার চেয়ে নাম্বার কম নিয়ে কিন্তু তারা সুপারিশ প্রাপ্ত হইতে পারে, কিন্তু আপনি হবেন না। এই জন্য অবশ্যই 2-3টাতে আপনাকে আবেদন করতে হবে। এরপর হচ্ছে যে অবশ্যই আপনি যখন এই যে ফর্মটা আছে এটা যখন পূরণ করবেন, আপনি সর্বোচ্চ সতর্কতা সাথে এই ফর্মগুলো পূরণ করবেন। অনেকেই আছেন 18তম নিবন্ধন যখন সার্কুলার হয়েছিল আপনারা আবেদন করেছেন, আবেদনের সময় অনেকেই বাবার নাম ভুল করেছেন, মার নাম ভুল করেছেন, নিজের নাম ভুল করেছেন, বা বিভিন্ন তথ্য দিতে ভুল করেছেন, জন্ম তারিখ ভুল করেছেন। এই যে ভুলগুলো করেছেন, এই জটিল ভুলগুলো কিন্তু এগুলো, ঠিক আছে, এগুলো বাদে যেগুলো আছে একাডেমিক বিষয় বা বিভিন্ন বিষয়, এগুলো খুব একটা বড় ভুল না, কিন্তু এই যে ভুলগুলো করেছেন এটা কিন্তু আসলে যতটা মারাত্মক ভুল তার চাইতে বেশি মারাত্মক ভুল কিন্তু হলো আপনার গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে। এখানে যদি কোনো প্রার্থী যদি কোনো তথ্য গোপন করে যদি আবেদন করে, অথবা যদি এখানে আপনি কোনো মারাত্মক ভুল করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে সুপারিশ থেকে বঞ্চিত হতে পারেন। এই জন্য আপনাকে এত কষ্ট করে এসে কিন্তু এখানে ভুল করা যাবে না। এই জন্য সর্বোচ্চ সতর্কতার সাথে যাচাই বাছাই করে প্রতিষ্ঠানগুলা সম্পর্কে ধারণা নিয়ে কিন্তু আপনি এখানে আবেদন করবেন। এরপর হচ্ছে যে এখানে একটা বিশেষ সুবিধা আছে, সেটা হলো 18তম নিবন্ধনে যেমন আপনাকে একবারে আবেদন সবকিছু তথ্য দিয়ে একবারে সাবমিট করতে হতো, কিন্তু গণবিজ্ঞপ্তি কিন্তু এরকম না। যখন সার্কুলার হবে, সার্কুলার ক্রস হওয়ার আগ পর্যন্ত আপনি এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ আপনার পার্সোনাল ডিটেলস, একাডেমিক ডিটেলস বা এইভাবে কিন্তু সনদের যে ডিটেলসগুলো আছে এইভাবে কিন্তু আপনি মানে ধাপ বাই ধাপ কিন্তু আপনি এগুলো সেভ করে রাখতে পারবেন, ড্রাফট করে রাখতে পারবেন। ধরুন আপনি আজকে শুধুমাত্র পার্সোনাল ডিটেলস সেভ করে রাখলেন, আজকে সময় নিয়ে আবার কাল করে সেভ করে রাখলেন, পরের দিনে আপনি হচ্ছে প্রতিষ্ঠানগুলো সিলেক্ট করে রাখলেন, আবার সেগুলোকে দেখলেন, সাজিয়ে রাখলেন। এইভাবে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। চাইলে ড্রাফট করে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনাকে যে প্রথমে লগ ইন করেই যে আবেদন করেই যে শেষ করতে হবে, ওই যতক্ষণের মধ্যে আছে ততক্ষণ শেষ করতে হবে, না হলে আবার শুরু থেকে আছে, বিষয়টা এমন না। আপনি যতটুকু ড্রাফট করে রাখবেন ততটুকু কিন্তু ড্রাফট হয়ে থাকবে। এরপর হচ্ছে ইয়েস অপশন। হ্যাঁ, ইয়েস অপশনে আপনি অবশ্যই টিক দিবেন। যেহেতু বদলি শুরু হচ্ছে সামনেতে, সেহেতু কিন্তু আপনি ইয়েস অপশনে যদি টিক না দেন তাহলে কিন্তু আপনাকে 40টা প্রতিষ্ঠানের বাইরে কিন্তু আপনাকে কি করা হবে না, সিলেক্ট করা হবে না। অর্থাৎ আপনি বদলির সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু যদি আপনার মেরিট অনুযায়ী চাকরি না হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে বঞ্চিত হবেন। আর এখানে যদি আপনি ইয়েস অপশন দিয়ে রাখেন তাহলে হবে কি, যে আপনাকে যে প্রতিষ্ঠান 40টা চয়েস দিয়েছেন এগুলোর মধ্যে আপনাকে সিলেক্ট করা হবে। যদি সিলেক্ট আপনি এগুলোতে না হন তাহলে আপনার মেধা অনুযায়ী বাংলাদেশের যে কোনো জায়গায় যেখানে আপনার হবে সেখানে কিন্তু আপনাকে সিলেক্ট করা হবে। তো আপনি চাইলে সেখানে জয়েন করতে পারেন। আপনি যদি জয়েন করেন তাহলে কিন্তু পরবর্তী এখানে আপনার একটা বদলি হওয়ার সুযোগ আছে ইনশাল্লাহ। এরপর হচ্ছে আর একটা বিষয়, যে যারা একেবারেই 40টা প্রতিষ্ঠানের বাইরে আবেদন করতে চাচ্ছেন না, তারা আপনারা আবেদন করবেন না, ঠিক আছে? যদি না চান তাহলে আপনি আবেদন করবেন না। এরপর হচ্ছে চূড়ান্ত সাবমিটের আগে অবশ্যই আপনি কি করবেন, যে আপনি ভালোভাবে চয়েস লিস্টগুলা সুন্দরভাবে সঠিকভাবে যাচাই বাছাই করবেন। আপনার পার্সোনাল ডিটেলস ঠিক আছে কিনা, আপনার ভিলেজ ঠিক আছে কিনা, থানা, ডিস্ট্রিক্ট যা কিছু আছে সবকিছু আপনার ঠিক আছে কিনা, যে 40টা প্রতিষ্ঠান চয়েস দিয়েছেন এই প্রতিষ্ঠানগুলো ঠিক আছে কিনা, ঠিক আছে? এগুলো আপনাকে কি করতে হবে, চয়েসগুলা যখন চূড়ান্তভাবে সাবমিট করবেন তখন এগুলো দেখতে হবে। কারণ এগুলো যদি আপনি পরিবর্তন করতে হয়, এডিট করতে হয়, তাহলে আপনি এডিট করতে পারবেন। কিন্তু একবার যদি আপনি সাবমিট করে ফেলেন তাহলে কিন্তু দ্বিতীয়বার আর এখানে সাবমিট করতে পারবেন না। 18তম সার্কুলারে যেমন ছিল যে আপনি হয়তোবা একটা বিষয়ে আবেদন করেছেন, সাবমিটও করেছেন, এটা কিন্তু বিসিএস এর ক্ষেত্রেও হয়ে থাকে, সাবমিট করেছেন কিন্তু ফি পেড করেন নাই, পরবর্তীতে আপনি কি করতে পারেন, আবার কিন্তু আপনি কি করতে পারেন, আবেদন ওইটা ফি পেড না করে পরবর্তী আবার নতুন করে আবেদন করতে পারেন। কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি বা যে কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদন সিস্টেমটা এরকম না। আপনি লগ ইন করে শুধুমাত্র ওই আইডি থেকে ওই রেজিস্ট্রেশন দিয়ে, ওই সার্টিফিকেটের সিরিয়াল দিয়ে বা ওই রেজিস্ট্রেশন দিয়ে
আপনি কিন্তু রোল নাম্বার দিয়ে শুধুমাত্র একবারও আবেদন করতে পারবেন। মনে রাখবেন আপনার রোল নাম্বার, সার্টিফিকেটের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার যদি অন্য কেউ পায় তাহলে সে কিন্তু আপনার আবেদন করে দিতে পারবে। বিষয়টা হচ্ছে এরকম, অর্থাৎ আপনি যদি একবার সাবমিট করেন আর ফিরে আসার কোনো পথ নাই, ঠিক আছে? তো এই জন্য আপনাকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এরপরে যে বিষয়টা হচ্ছে যে আপনার এখানে বিগত নিবন্ধনে যেটা হয়েছিল, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে হয়েছিল যেটা, বা তৃতীয়ত হয়েছিল, সেটা হলো যে আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠানে 80 টাকা করে। দেখা গেল যে অনেকে 40, 50, 60, 70, 80,000 টাকা পর্যন্ত চলে গিয়েছিল। কিন্তু এইবার মানে চতুর্থতে কি হয়েছিল? চতুর্থতে হয়েছিল সর্বোচ্চ আপনি 40টা প্রতিষ্ঠান চয়েস দিতে পারবেন এবং এই 40টা প্রতিষ্ঠান মিলে কিন্তু আপনার ফি ছিল 1000 টাকা। পঞ্চম কোনো বিজ্ঞপ্তিতে ছিল সেম বিষয়, আপনার 40টা প্রতিষ্ঠান চয়েস দিয়ে আপনার ফি ছিল 1000 টাকা। এখন এখানে কিন্তু আপনি প্রতিষ্ঠান বাই প্রতিষ্ঠান টাকা নাই, 40টা প্রতিষ্ঠান চয়েস দিলে 1000 টাকা। অনেকেই আছে 10টা প্রতিষ্ঠান চয়েস দিয়ে থাকে, কেন 10টা দিবেন? আপনি 40টাই দিবেন, দিলে আপনার এখানে ফি তো 1000 টাকা, তাহলে আপনার এখানে ফি আছে 1000 টাকা হলে আপনি কেন 10-5টা প্রতিষ্ঠান দিবেন? আপনি রিস্ক নিতে যাবেন না। যদি আপনি জেলায় প্রথম হয়ে থাকেন তাহলে আপনি দিতে পারেন, ঠিক আছে? এরপর একটা বিষয় হচ্ছে যে আপনার অনেকেই বলেছেন যে ভাই আমি 2টা পদে মানে উত্তীর্ণ হয়েছি, অর্থাৎ ধরুন আপনার সহকারী পর্যায়ে বা ইবতদায়ী পর্যায়ে এবং প্রভাষক পর্যায়ে। তো আপনাদের যদি 2টা পদেই আপনি উত্তীর্ণ হয়ে থাকেন, আপনি চাইলে 2টা পদে আপনি কি করতে পারবেন, আর 2টা পদে আপনি আবেদন করবেন, অর্থাৎ প্রভাষক এবং সহকারী 2টাতেই আবেদন করবেন। আবেদন করার পরে আপনার কি হবে, এখানে 2টা হচ্ছে আলাদা আলাদা বিষয়। ওটাতে আপনি 40টা প্রতিষ্ঠান চয়েস দিতে পারবেন, এটাতে আপনি আলাদা 40টা প্রতিষ্ঠান চয়েস দিবেন, মানে আবেদনটাই হচ্ছে আলাদা। ওটাতে আপনাকে 1000 টাকা ফি দিতে হবে, এখানে 1000 টাকা দিতে হবে। কিন্তু এবার এখন ফি 1000 টাকা রাখবে নাকি কম রাখবে এই বিষয়ে কোনো কথা হয় না, যা গণবিজ্ঞপ্তি প্রকাশ হলে আপনারা বুঝতে পারবেন। তো এখন এখানে যদি 2টা পদে আপনি আবেদন করেন, আপনি যদি প্রভাষক পদে আবেদন আপনার সিলেক্টেড হয়ে থাকে, আপনি যদি ওখানে মানে উত্তীর্ণ হয়ে থাকেন, সিলেক্টেড হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে কি হবে, এখানে কিন্তু আপনাকে সিলেক্টেড হয়ে থাকলে আপনি কিন্তু এখানে আপনার স্কুল পর্যায়ে যে আবেদন এটাকে ডিলিট করা হবে। এটা কিন্তু চতুর্থ গণবিজ্ঞপ্তিতে বা তৃতীয় গণবিজ্ঞপ্তি সিস্টেমটা এরকম ছিল না। তৃতীয় গণবিজ্ঞপ্তিতে এরকম হতো যে 2টাতে আবেদন হলে 2টাতে চয়েস আসতো, আপনার প্রতিষ্ঠান আসতো, আপনি চাইলে যে কোনোটাতে জয়েন করতে পারতেন। কিন্তু এখানে হয় কি যে সহকারী শিক্ষক পদে আপনাকে 2টা পদে উত্তীর্ণ করা হলো, তাহলে একটা পদ কিন্তু এখানে কি নষ্ট হয়ে গেল। ওখানে যে যোগ্য একটা পদ ছিল সেখানে একজন যোগ্য প্রার্থী আসবে, কিন্তু সেটা কি নষ্ট হয়ে গেল। এর জন্য এবার করা হয়েছে যে আপনি যদি প্রভাষক পদে উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে সহকারী পর্যায়ে সিলেক্টেড করবে না। কিন্তু আপনি যদি প্রভাষক পদে আবেদন মানে আপনি উত্তীর্ণ না হয়ে থাকেন, সিলেক্টেড না হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু স্কুল পর্যায়ে আপনাকে সিলেক্টেড করা হবে। তো এক্ষেত্রে আপনার বিষয়টা হচ্ছে যে আপনি, আমার মনে হয় 2টা পদে আপনার আবেদন করা ভালো হবে। আবেদন করলে আপনার প্রভাষক হলে তো হয়ে গেল, যদি ওখানে না হয়ে থাকে তাহলে আপনাকে মানে আপনার সহকারী শিক্ষক পদে কিন্তু আপনাকে আবেদন মানে সিলেক্টেড করা হবে যদি মেধা তালিকা অনুযায়ী হয়ে থাকে। তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, এই যে গণবিজ্ঞপ্তিতে আবেদন এবং চয়েস লিস্ট বিষয়, এখানে আরো খুঁটিনাটি অনেক বিষয় রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বিল্লাস এডুকেশনাল জোন, এই চ্যানেলে আপনারা সার্চ দিলে এখানে পেয়ে যাবেন। এখানে আমার বিভিন্ন ধরনের ভিডিও আমি দিয়ে থাকি। আপনারা এখানে অবশ্যই ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন এবং আপনার কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, সকলেই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার পেজ এবং ইউটিউব চ্যানেল অ্যাক্টিভ থাকবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।